মামাতো ভাইয়ের বিয়ে, সেই আনন্দে সেজে গুজে সবার সাথে স্টেজে উড়াধুরা ডান্স করছে তে। আসতে অনেক খুশি, কারণ তার জীবনে থাকা রাক্ষসটার আজ বিয়ে। এখন থেকে বউকে নিয়ে বেঁচে থাকবে, আর তের জীবনে শান্তি বজায় থাকবে। আহা, কি আনন্দ! আনন্দে সে আকাশে বাতাসে উঠছে। সকলের সাথে পায়ে তাল মিলিয়ে নাচতে শুরু করে তে। হঠাৎই গান স্টপ হয়ে গেল। তের মুখ দিয়ে অকথ্য ভাষা বেরিয়ে আসে। পিছনে ঘুরে ডিজেকে ইচ্ছে মতো কথা শোনাবে। তার আগেই মামা আরএমকে সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে চুপসে যাইতে কেউ একজন ছটকা দিয়ে তের হাত ধরে স্টেজ থেকে টেনে নিয়ে যেতে শুরু করে। আম্মু, এভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন? কি হয়েছে? হঠাৎ বিয়ে বাড়ি মরা বাড়ির মতো থমথমে রূপ ধারণ করলো কেন? যে হোক, মেয়ের প্রশ্নের উত্তরে কিছুই বলল না। মুখ গম্ভীর, থমথমে, দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। আশেপাশের মানুষের ফিসফিসনি থেকে শুনতে পায় বরযাত্রী যাওয়ার আগেই কনে পালিয়েছে। বিয়েটা আর সম্ভব নয়, তা কর্ণপক্ষ জানিয়ে দিয়েছে। কথাটা তের কাছে অবিশ্বাস্য শোনালো। তে তার ভাবনায় এতটাই ব্যস্ত ছিল যে হোক স্টেজে উঠিয়ে তাকে বসিয়েছে তা লক্ষ্য করেনি। আম্মু, তুমি আমাকে এখানে বসালে কেন? এখানে কারা বসে? কারা আবার? বর কনে? কনে কোথায়? পালিয়ে গেছে। রাইট, তুমি এখানে বসেছো মানে তুমি এখন কনে। আম্মু, তুমি আমার সাথে মজা করছো তাই না? একদমই না, তোমার সাথে জাঙ্কুকের বিয়ে হবে আজ। কথাটা কানে আসতেই তৎক্ষণাৎ সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ভয়ে পেছাতে পেছাতে ঘন ঘন শ্বাস ফেলতে থাকে। না, প্লিজ আম্মু না। তুমি তো জানোই ভাইয়াকে আমি কতটা ভয় পাই। তার সাথে সারা জীবন কীভাবে কাটাবো? আমি এই বিয়ে করতে চাই না, প্লিজ। তোর মামা আর আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, আর আমরা আমাদের সিদ্ধান্তে অটুট। তাছাড়া জাঙ্কুক এই বিয়েতে রাজি, আর তোমার না করাতে এতে কিছুই আসে যায় না। জেনে শুনে আমার সিংহের গুহায় রাখার বন্দোবস্ত করছো? তুই জাঙ্কুকে কেন এত অপছন্দ করিস, ভয় পাস? এটাই আমি আজ অব্দি বুঝতে পারলাম না। সেটা কত ভালো একজন হার্ট সার্জন। তুই অবশ্যই তার সাথে হ্যাপি থাকবি। হ্যাঁ, তুমি তো ভালো বলবি। তোমার ব্রেন ওয়াশ করেছে ওই হিটলার। ডক্টর জাঙ্কুক শুধু অসুস্থ মানুষেরই হার্টের চিকিৎসা করে না, সুস্থ মানুষেরও হার্ট অ্যাটাক করিয়ে দেয়। তোর কাছে আর কত বাহানা শুনবো রে? ছোটবেলায় জাঙ্কুক দেখে ভালোবাসলেও সময়ের সাথে সাথে তার পরিবর্তন হয়। সবসময় শাসন করতো, বকাবকি করতো, এমনকি কখনো কখনো গায়েও হাত তুলতো। এই কারণগুলোর জন্যই তে জাঙ্কুককে অনেক ভয় পায়, আর তার থেকেও বেশি অপছন্দ করে। নিজের বাড়িতে থাকলেও সবসময় ভয়ে ভয়ে থাকে। এই বুঝে জাঙ্কুক ভাইয়া আসে আর এসে বকাবকি শাসন শুরু করে দেয়। জাঙ্কুকের কাছে জীবনটা হয়েছিল নরক যন্ত্রণাময়। 1 মাস আগের ঘটনা। তে সবই ইন্টার প্রথম বর্ষের স্টুডেন্ট। প্রতিদিন কলেজে যাওয়া আর আসার সময় কলেজ গেট থেকে একটু দূরে একটা ছেলেকে দেখতে পেত। সেটা দেখতে মোটামুটি সুন্দরী। দূর থেকে তের দিকে তাকিয়ে থাকতো। প্রথম দেখাই তে ছেলেটার উপর ক্রাশ খায়। ছেলেটা একসময় তেকে প্রপোজ করে। তে তো সেই মহা খুশি, যেন স্বর্গ পেয়েছে। সেদিন থেকে প্রেম শুরু হয় দুজনের মাঝে। তবে এই প্রেম 24 ঘন্টাও টেকে না। পরের দিন সকাল জাঙ্কুক হন্তদন্ত হয়ে ফুপির বাড়ি চলে আসে। জাঙ্কুকের রাগান্বিত মুখ দেখে যা বুঝতে পারেন তার মেয়ে হয়তো ভুলভাল কিছু করেছেন। কিছু কি হয়েছে জিজ্ঞাসা করলে কোনো উত্তরই দেয় না জাঙ্কুক। সে একটা লাঠি হাতে নিয়ে তে রুমে চলে যায়। এদিকে যেহবা কিছু বুঝতে পারে না, শুধু এইটুকু বুঝতে পারেন বড় কিছু হয়েছে। ঘুমন্ত তেকে হ্যাসকা টানে এক ঝটকায় বিছানা থেকে নামায়। তৎক্ষণাৎ ঘুম ভেঙে জাঙ্কুককে অগ্নি মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে শুকনো ঢোক গেলেতে মূর্তি কাঠ দিয়ে কয়েকটা পিঠে বসিয়ে দেয়। ব্যথায় গলা ফাটিয়ে আর্তনাদ শুরু করে দেয়। জেহাব দ্রুত এসে জাঙ্কুককে আটকানোর চেষ্টা করে। জাঙ্কুক রাগে থরথর করে কাঁপছে। হাতের কাঠটা দূরে ছুঁড়ে ফেলে। চোয়া শক্ত করে বলে, ওর সাহস কী করে হলো প্রেম করার? এত বড় হয়ে গেছে, প্রেম শুরু করে দিয়েছে। শরীরের ব্যথা ভুলে বিস্ময়ে জাঙ্কুকের দিকে তাকাইতে ভাইয়া কি করে জানলো? মনে মনেতে ভাবতে থাকে, ওই বখাটে বিগড়ে যাওয়া চরিত্রহীন বগুম গুন্ডাটার সাথে তোকে যদি দ্বিতীয়বার দেখি কিংবা সম্পর্ক আছে শুনি, সেই দিনই হবে এই পৃথিবীতে তো শেষ দিন। বিছানার উপর থেকে তের ফোনটা নিয়ে একটা আছাড় মেরে রুম থেকে ধুপধাপ পা ফেলে বেরিয়ে যায় জাঙ্কুক। তে ব্যথার চোটে হেসকে তুলে ফেলে। হায় রে প্রেম, একটা দিনও টিকলো না। অতীতের সেই কাঠের মারের কথা মনে পড়তেই গলা ফাটিয়ে বলতে শুরু করলো তে, আমি এই বিয়ে করবো না, আমি এই বিয়ে করবো না। আব্বু কোথায়? তুমি বাঁচাও ওই হিটলারের থেকে। চোখ খুলতে একটু দূরে পকেটে হাত দিয়ে শান্ত দৃষ্টিতে জাঙ্কুককে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ভয়ে গলা স্বর রোধ হয়ে আসে। মুখটাও ফ্যাকাশে রূপ ধারণ করে। এদিকে সুগা মেয়ের ডাকে কাছে আসে। আমি জানি মা তুই কেন এত ভয় পাচ্ছিস, তবে আমরা ভেবে চিন্তেই তোর বিয়ে জাঙ্কুকের সাথে দিচ্ছি। এই বাড়িতে তোর
মামা আছে, ভয় পাওয়ার দরকার নেই। আরেমও অনেক বুঝিয়ে তেকে শান্ত করায়, যদিও তে কিছু বলতো, কিন্তু জাঙ্কুক সামনে থাকা ভয়ে মুখ দিয়ে কোনো কথাই আর বের হয় না। বিয়ে পড়ানোর আয়োজন শুরু হয়। জাঙ্কুক উপস্থিত হওয়ার আগেই তে ওয়াশরুমের নাম করে চলে আসে। খুশিতে লাফাতে লাফাতে বাড়ির পেছনে দরজার কাছে চলে যায়। এখন এই দরজা দিয়ে বাইরে যাবে, তবে নিজের বাড়ি নয়, কারণ ওখান থেকে আবার ওকে তুলে আনতে 2 মিনিটও লাগবে না। গন্তব্য নতুন বান্ধবীর বাসায় যাবে, যাকে কেউ চেনে না। বিশ্ব জয় করার মতো হাসতে হাসতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সাবধানের সহিত দরজা বন্ধ করে সামনে তাকাতে হতভম্ব হয়ে যায়। মুখের হাসি গায়েব হয়ে ভয়ে চুপসে যায়। সামনে মোটা লম্বা লাঠির উপর ডান হাত ভর করে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। মুখে রহস্যময়ী হাসি, চোখে আগুন। কি ভেবেছিস পালিয়ে যাবি? তা তো হতে দেব না। জাঙ্কুক 1 পা 2 পা করে আগাতে শুরু করে, টেপ পেছাতে শুরু করে। ভয়ের শরীরে হাত পা কাঁপতে শুরু করেছে। একই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। পেছাতে পেছাতে দরজার সাথে পিঠ ঠেকে যায়, আর পেছাতে পারে না। পিঠের পেছনের দেয়ালে ডান হাত রেখে শীতল কণ্ঠে প্রশ্ন ছড়ে, পালাচ্ছিলি কেন? তোর সমস্যাটা কোথায়? এই শীতল কণ্ঠস্বর বুকে আরো ভয় ঢুকিয়ে দেয়। ভয় আর অস্বস্তিতে বারবার এদিক ওদিকে চোখের পলক ফেসে সে। কি হলো বল ভাইয়া? আসলে তোর ভ্যা আসলে শোনার জন্য আসেনি। নিজেকে সুস্থ সবল দেখতে চাইলে এখনই ভিতরে যাবি। গলা ফাটানো রাম থমকে তে রাতটা কেঁপে ওঠে। জাঙ্কুক সরে দাঁড়াতেই দরজা খুলে ভেতরে চলে আসে। মুখটা বাংলার প্যাঁচার মতো করে আবার বিয়ের আসরে এসে চুপচাপ বসে পড়ে। কোনো উপায় নেই, এই বিয়ে আজ করতেই হবে। যে হোক মেয়ের পাশে বসে নরম স্বরে শুধায়, আমি জানি তুই এই বিয়েতে একদম রাজি না। জাঙ্কুককে ভয় পাস, অপছন্দ করিস, তবে একটা জিনিস কখনো ভেবে দেখেছিস? মানুষ কিন্তু আপন ভালোবাসার মানুষের উপরেই রাগ করে, শাসন করে। আজ হয়তো তুই জাঙ্কুকের ভালোবাসা উপলব্ধি করতে পারছিস না, কিন্তু একদিন তুই আমাকে গর্ব করে বলবি, আম্মু তুমি আমাকে আমার জীবনের সেরা উপহারটা দিয়েছো। তে মনে মনে দুঃখ প্রকাশ করে বলে, সেরা না, সবচেয়ে কুৎসিত। কত কি বলবে তোমরা এখন? আমাকে বলির পাঠা পেয়েছো, যে যার যার মতো বলি দিতে শুরু করেছো। একটু পরেই কাজে এসে উপস্থিত হয়। তে আর জাঙ্কুকের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। বিয়ে সম্পূর্ণ হতে জাঙ্কুক স্টেজ থেকে নিচে নামে, বড় বড় কদমে পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। এতক্ষণে তের দেহে প্রাণ এলো। বাঘ নিজের গুহায় চলে গেছে। এখন আপাতত একটু শান্তি। ঘন্টা খানেক অতিবাহিত হওয়ার পর ড্রেস চেঞ্জ করে জাঙ্কুক আবার নিচে চলে আসে। এখন বিয়ে বাড়ির গ্যাঞ্জাম নেই, বেশ শান্ত পরিবেশ। তেকে আশেপাশে দেখতে না পেয়ে জিনের কাছে যায়। আম্মু তে কোথায়? আর ফুপি ফুপা? তাদেরকে তো দেখছি না, তারা সকালে চলে গেছে। এরই মধ্যে সেখানে আরএমে উপস্থিত হয়। জাঙ্কুক তার বাবার দিকে তাকিয়ে বলে ওঠে, আব্বু আমাদের বিয়ে হয়ে গেছে। তারপরও কেন ওকে পাঠিয়ে দিলে? দেখো জাঙ্কুক, তে এখনো ছোট, ওর এখনো সংসার করার মতো বুদ্ধি হয়নি। সময় হোক তখনও তোমার সাথেই থাকবে। সংসার করার বুদ্ধি হয়নি, কিন্তু প্রেম করার বুদ্ধি হয়েছে, তাই না? জাঙ্কুক, এই সিদ্ধান্ত আমার নয়, তের নিজেরও। আর এই বাড়িতে তোমার সাথে থাকবে না, নিজের বাড়িতে থাকবে। আর কারো সিদ্ধান্তে তোমার জোর খাটানোর কোনো অধিকার নেই। জাঙ্কুক রাগে ফুঁসতে ফুঁসতে উপরে চলে যায়। একটু পরে রুম থেকে ভাঙচুরের শব্দ শোনা যায়। রাগ কন্ট্রোল করতে না পেরে সকল রাগ রুমের উপরেই ঝাড়ছে। রুমের প্রতিটি শৌখিন জিনিস তুলে তুলে আছাড় মারছে। ভাঙচুর করে পুরো রুমের 12টা বাজিয়ে দিয়েছে। এদিকে আরএম চিন্তায় পড়ে যায়, কী করবেন। এদিকে ছেলের জেদ, আর এদিকে আদরের ভাগ্নি। জিন সকালে জাঙ্কুকের রুমে আসে, কিন্তু রুম লক করা। অনেক ডাকাডাকির পরও কোনো সারা শব্দ পায় না। খাবার খেতে বললেও দরজা খুলে না। চাপের কারণে কাল সারাদিন কিছু খায়নি। রাতে অনেক চেষ্টার পরও খাওয়াতে পারেনি। জিন চিন্তায় পড়ে যায়, কি করবে না করবে, ছেলের চিন্তায় দিশেহারা। আরএমকে সব খুলে বলে, তোমার ছেলের মতিগতি আমি কিছুই বুঝতে পারি না। বিয়ে হতে যাচ্ছিল একজনের সাথে, যাই হোক বিয়েটা হয়নি, তারপর হলো তের সাথে, আর এখন এসব পাগলামি করছে। এর কোনো মানে হয়? এদিকে তে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। বিছানা এলোমেলোভাবে বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে শুয়ে আছে। কানে ফোন নিয়ে বান্ধবীর সাথে হেসে হেসে কথা বলছে, আর সকল ঘটনা খুলে বলল। ওই হিটলার স্বাধীন সিংহের মতো গর্জন করা ছাড়া আর কিছুই জানে না। 1 নম্বরের অসভ্য অভদ্র পুরুষ। আপু, তোমাকে এখন সিংহ মশাইয়ের সাথে পার্মানেন্ট থাকতে হবে। পিছন থেকে তের ছোট ভাই সবিন বলে ওঠে, এই ছোট বাদল, তোকে কে বলেছে? আমি তো ওই বাড়িতে আর যাবই না। ভুলে গেলে আজকে রিসেপশন পার্টি আছে, মামা তোমাকে নিতে এসেছে। দেখো বাইরে এসে দেখো। বলি সে আবার রুম থেকে বেরিয়ে যায়। তে এবার সত্যি চিন্তিত হয়।
একবার যদি মনে একটু শান্তি অনুভব করে তো 10 বারে ওই হিটলারের জন্য মনে অশান্তি ঢুকে যায়। বিকেলে রিসেপশন পার্টির জন্য লেহেঙ্গা, ভারী গহনা আর ভারী মেকআপে তেকে সাজানো হয়। তে আর জাংকুক স্টেজে পাশাপাশি বসে আছে। দুজনেই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই, কেউ কারোর দিকে তাকাচ্ছেও না। একসাথে দুজনকে বেশ ভালো লাগছে, তবে বাস্তবে তো এদের মধ্যে কোনো মিল নেই। পরিচয় পর্ব শেষ হতে হতে রাত 10টা বেজে যায়। ক্লান্ততে পেটের খিদায় ছটপট খাওয়াটা খেয়ে নেয়। খাওয়া শেষ হতেই একজন মহিলা অর্থাৎ আত্মীয় তেকে জাংকুকের ঘরে নিয়ে যায়। তাজা গোলাপ আর রজনীগন্ধা দিয়ে ঘর সাজিয়েছে। পুরো রুম তাজা ফুলের গন্ধে মোমো করছে। রুমটা দেখতেও চোখ ধাঁধানো সুন্দর লাগছে। এত ইমোশনাল ব্ল্যাকমেল, এত কিছু করার পরও কোনো কাজ হলো না। এই সিনহীন গুহায় আসতেই হলো। তেকে বিছানায় বসিয়ে দুজন মহিলা রুম থেকে বেরিয়ে যায়। সময় যত গড়িয়ে যাচ্ছে ততই হার্টবিট দ্রুত গতিতে ছুটতে শুরু করেছে। ভয়ের আতঙ্ক মিশিয়ে একাকার অবস্থাতে অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। জাংকুক দরজা খুলে ভেতরে প্রবেশ করে। জাংকুককে দেখে তের কলিজা ধক করে উঠে, মাথা তুলে একবার তাকায়। জাংকুক ধীর পায়ে তের দিকে এগিয়ে আসে, আর এদিকে তের ভয়ে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। এই, তুই এত কাঁপাকাঁপি করছিস কেন? আমি বাঘ নাকি ভাল্লুক, তোকে খেয়ে ফেলবো? হাতের উপর হাত গুজে শীতল কণ্ঠে আওড়ায় জাংকুক। ওমা, এ লোক বলে কি? বাঘ আর ভাল্লুকের উপরে যদি কিছু থেকে থাকে সেটা আপনি। তে মনে মনে কথাটা বলে। টেবিলের উপর তো সমস্ত বই খাতা নোট গুছিয়ে রাখা আছে, বই এনে পড়তে বস, আমি তোকে পড়াবো। তে তবদা খাওয়ার মতো অবাক চোখে জাংকুকের পানে যায়। বাসর ঘরে বর কনেকে পড়ায়, কি আশ্চর্যময় ঘটনা! ইতিহাসের পাতায় এমন ঘটনা খুব কমই হয়েছে। বর বাসর করার বদলে বউকে পড়িয়েছে। কিরে, কথা কি কানে যায়নি? চমকে গিয়ে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়াইতে। হ্যাঁ ভাইয়া, সরি, মানে না ভাইয়া। ধরো, স্বামীকে তো ভাইয়া ডাকে না, মানে আপনাকে কি বলে ডাকবো? জাংকুক রেগে বলে ওঠে। নাম ধরে ডাকবি, জাংকুক, বুঝেছিস? ভয়ে আস্তে আস্তে বলে ওঠে। নাম ধরে তো ডাকা যায় না। তাহলে ডাকার দরকার নেই, এখন সামনে থেকে যা। তে টেবিল থেকে বেছে বেছে বই খাতা এনে বিছানায় বসে। গর্ধব একটা, এই ভারী লেহেঙ্গা পরে তুই পড়াশোনা করবি? আলমারিতে কাপড় গুছিয়ে রাখা আছে, চেঞ্জ করে আয়। কোথাকার বলকটারে আল্লাহ তাআলা ভুল করে এখানে ডেলিভারি করছে বুঝতেই পারছি না। এবার তের মাথার মেজাজ চাঙ্গে উঠে যায়। মনটায় কইতাছে আপনার চুলগুলো ছিঁড়ে টাকলা বানাই দিই, অসহ্য পুরুষ একটা। বরং আমার মনে হয় আপনার মতো তার ছিঁড়ে পাগলটারে ভুল করে এখানে পাঠিয়েছে। মনে মনে সাবান ছাড়াই 14 গোষ্ঠী ধুয়ে দিল জাংকুকের তে। বিড়বিড় করতে করতে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ব্ল্যাক কালার ড্রেস পরে বাইরে বেরিয়ে আসে। জাংকুকের দিকে তাকাতেই দেখে ড্রেস চেঞ্জ করে ফেলছে। জাংকুক ব্ল্যাক টি শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরেছে, দেখতে সুন্দরই লাগছে। চুপচাপ আবার বিছানায় বসে পড়ে। জাংকুক চেয়ার টেনে ঠিক তার সামনে বসে। গত 3 ঘন্টা যাবৎ তে পড়তে পড়তে একদম বিরক্ত হয়ে গেছে। এ কেমন বাসর? বাসর নামে পড়াশোনার অত্যাচার। ছ্যা, এটা বাসর নামের কলঙ্ক। তে মনে মনে বলে ওঠে। ডক্টর জিওন জাংকুক আর পড়াশোনা দুটো কি জীবন থেকে বিদায় করতে চেয়েছি, আর এই দুটোই আমার জীবনে সুপার গ্লুয়ের মতো আটকে আছে। এদের থেকে ছাড়া পাওয়া কি আমার দ্বারা কখনো সম্ভব হবে না? শালার জীবন জিন্দেগি সব ফাটা ফাটা হয়ে গেল। মনে মনে তে দুঃখ প্রকাশ করতে লাগলো। তোর মনোযোগ কোথায়? তোকে বোঝাচ্ছি একভাবে, বুঝছিস আর একভাবে। পুরো মাথাকে শুধু গোবর দিয়ে ভর্তি হয়ে গেছে। তে আর নিতে পারছে না। এবার তো ঘুমে চোখ দুটো খুলে রাখা কষ্টদায়ক হয়েছে। তের দিকে একবার পরক করে নরম সুরে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, যা ঘুমিয়ে পড়। চমকে গিয়ে বলে ওঠে তে, বাহ, আপনি কবে থেকে এত ভালো মানুষ হয়ে গেলেন? কত সহজেই আমার কষ্টটা বুঝলেন। তে ধাপ করে বিছানায় গাটা ছেড়ে দেয়। এবার শান্তি লাগছে। আর শোন, বিছানার একদম সাইডে শুবি, মাঝখানে কোলবাস দিবি, আর একদম আমার কাছে আসবি না। না হলে জানিস এর শাস্তি স্বরূপ কী হতে পারে। আপনার কাছে যেতে আমার বইয়েই গেছে। আপনার থেকে বাঁচতে পারলে এই জীবন ধন্য হতো। মনে মনে বলি, কোনায় গুটিসুটি মেরে শুয়ে পড়ে। জাংকুক বইপত্র গুছিয়ে রেখে লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। তে উল্টো দিকে ফিরে ঘুমিয়েছে। জাংকুক সেদিকে কিছুক্ষণ তাকিয়ে ঘুমানোর চেষ্টা করে। ঘুমের ঘরেই মনে হচ্ছে কে শক্ত করে জড়িয়ে ধরেছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ঘুম ঘুম চোখে কোনো রকম তাকাতে ঘুম উড়ে যায়। তে জাংকুকের বুকের উপর বাহুবন্ধনে আবদ্ধ। হয়তো কোরবাস মনে করে জড়িয়ে ধরে আছে জাংকুক। বুকের ভিতর ধুকবুকানি হতে শুরু করেছে। যদি দেখে আমি তার বুকের উপরে, তাহলে হয়তো এক আছাড়ে ভর্তা বানাবে। ভয়ে হাত পা শরীর সহ সবকিছু কাঁপতে শুরু করে তের। মনে মনে আল্লাহর নাম নিচ্ছে আর সরার চেষ্টা করছে, কিন্তু হাতের বাঁধন তো খুলছেই না, খুব শক্ত। আল্লাহ,
কি মুসিবতে পড়লাম, তোমার এই নিরীহ বান্দাটাকে বাঁচাও, নইলে এই সিংহ আস্ত করে শিকার করে নিবে। টানা পড়নের মাঝে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। বিরক্তিতে উঠে বসে, সারা পেটেই কোনো কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে পালিয়ে যাইতে তের এমন কার্যকলাপ জাঙ্কুকের বুঝতে একটু সময় লাগলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায় না। কাঁথা মুড়ি আবার ঘুমিয়ে পড়ে। 9টা বাজতেই জাঙ্কুক নিচ থেকে ব্রেকফাস্ট করে আবার উপরে ফিরে আসে। শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নেয়। এর মাঝে একবারও তে তার রুমে আসেনি। তে, জাঙ্কুক গলা ছেড়ে ডাক দেয়। এদিকে জাঙ্কুকের বোন জেমিন তেকে উদ্দেশ্য করে বলে, ভাই তোমাকে ডাকছে, তাড়াতাড়ি যাও গো ভাবিজান, মনে হয় তোমাকে খুব প্রয়োজন। যেমন ভাই তেমনি তার বোন, একই রক্ত বইছে, একই তো স্বভাবের হবেই। তে বিরক্তি নিয়ে উপরে চলে আসে। হ্যাঁ, আপনি কেন ডেকেছিলেন? 1 কাপ গরম কফি বানিয়ে নিয়ে আসো। একটু আগে তো ব্রেকফাস্ট করে এলেন, কফিও খেয়েছেন, আমার স্পষ্ট মনে আছে। তা তো মনে থাকবেই, শুধু পড়াটাই মনে থাকে না। রাতে পড়তে বসেছিলি, সকালে কেন বসিসনি? এখন থেকে সকাল এবং রাত দুবেলা পড়তে বসবি। পড়াশোনা এখন দেখব কিভাবে ফাঁকি মানিস। তে মনে মনে বলে ওঠে, একটা সিকিউরিটি চাকরি নিলেই তো পারতেন। মাইনে কত হতে যায় না, তবে অনেক সুনাম অর্জন করতে পারতেন। কি হলো, মনে থাকবে? 100 বার মনে থাকবে। আর রোজ সকালে আমাকে 1 কাপ করে কফি দিবি। এখন যা। জাঙ্কুক গাড়ি নিয়ে চলে যেতে শান্তির একটা শ্বাস ফেলেতে। রাত তখন 8টা। জাঙ্কুক সিগারেট টানছে আর শূন্যে ধোঁয়া উড়িয়ে দিচ্ছে। জাঙ্কুকের ছোটবেলার বন্ধু সাইনো বলে ওঠে, তুই নিজে একজন ডক্টর হয়ে পেশেন্টকে উপদেশ দিস স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, নিজে যে স্মোক করছিস এটাকে কি বলবো? আরে ওটা বলা আমার দায়িত্বের মধ্যে পড়ে, আর এটা আমার কাছে মানসিক শান্তি। বুঝলাম। আচ্ছা, তুই বাচ্চা মেয়েটাকে কেন বিয়ে করলি? শুধু হাত পায়েতে বড় হয়েছে, কিন্তু বোধ বুদ্ধি আর চলাফেরা একেবারে বাচ্চাদের মতো। ছোট পিঁপড়ার পাখা গজিয়েছিল, পুরো মহাবিশ্বে উঠতে চেয়েছিল, হারিয়ে যাওয়ার সম্ভাবনাও ছিল, তাই ডানা কাটার সাথে সাথেই নিজের কাছে বন্দি করে রেখেছি। কি বললি? আমি বুঝতে পারলাম না। কিসের পিঁপড়া, কোন মহাবিশ্ব? থাক ভাই, তোকে আরেকদিন বোঝাবো, এখন আমাকে যেতে হবে। গাড়ি স্টার্ট দিয়ে জাঙ্কুক চলে যায়। পরের দিন জেমিন রেডি হয়ে সোফায় বসে আছে। এদিকে তে এখনো তৈরি হচ্ছে। জাঙ্কুক রুমে ঢোকে। সোফায় বসতে বসতে তের উদ্দেশ্যে বলে ওঠে, তুই এগুলো কি পরেছিস? চুল খোলা, আবার সাজুগুজু। তুই পড়তে যাচ্ছিস নাকি বিয়ে বাড়িতে ছেলে দেখতে যাচ্ছিস? তাহলে কি পরবো? আলমারি খুলে দেখ, ওখানে 20টা বোরকা, 20টা হেজাব, 20টা নিকাব রাখা আছে। কাল শপিং করে এনেছি। হাত মোজা, পা মোজা সহ সকল প্রয়োজনীয় জিনিস আছে। এতগুলো বোরকা হিসাবের কথা শুনে তের মাথা চক্কর দিয়ে ওঠে। পুরো শপিং মল ঘাড়ে তুলে আনলেন নাকি? আমি চাই না তোকে কোনো ছেলে বাজে নজরে দেখুক। এগুলো পরে নিবি, যেন কোনো চুল পরিমাণে অংশ দেখা না যায়। এখন থেকে কলেজে গিয়ে সব ভণ্ডামি বাদ দিবি, কথা কম বলবি, আর ছেলেদের দিকে ভুলেও তাকাবি না। আপনি এত সুন্দর, আপনার দিকেও তো মেয়েরা কোন নজরে তাকায়। আপনি বরং এক কাজ করুন, এখন থেকে আমার বোরকা হিজাব পরে নেবেন। ভালোই হয়েছে, বেশি করে এনেছেন। শুধু আমিই কেন পর্দা করবো, এখন থেকে আপনিও করবেন। কথা বলতে বলতে তের মুখ থেকে যে এই কথাটা বেরিয়ে যাবে তে বুঝতে পারেনি। না জানি এখন কি করে বসে জাঙ্কুক। ভয়ে চোখ বন্ধ করে নেয় তে। তের উক্তিতে জেমিন মুখে হাত চেপে ধরে হাসতে শুরু করে। ভাইয়ের সামনে যতই হাসতে চাক, কিন্তু হাসি তো আটকে রাখা সম্ভবই হচ্ছে না। এই তুই হাসছিস কেন? তোর ঘরেও বোরকা হেজাব রেখে এসেছি। এখন রুমে যাবি আর সেখান থেকে একটা পরে নিবি। এখন রুম থেকে বের হ। জেমিন উঠে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তে পেছন থেকে যেতে নিলে জাঙ্কুক বলে ওঠে, তুই কোথায় যাচ্ছিস? এখানে আমার সামনে এসে দাঁড়া। ব্যাস হয়ে গেল। পালাতে গিয়েও আর পালাতে পারলো না। ভুল তো করেই ফেলেছে, এবার ভুলের মাসুল দিতে হবে। তাই গুটি গুটি পায়ে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ায়। ফুলের দিকে দৃষ্টি রেখে হাত কসলাতে শুরু করে। দিনে দিনে তো সাহস বেড়ে গেছে, তাই না? মুখের কোনো ব্রেক নেই। আমি বলি একটা, আমার কথার উপর দিয়ে বলিস আর একটা। আবার কি লাঠির মার খেতে ইচ্ছে করছে? সরি ভাইয়া, মুখ ফসকে বেরিয়ে গেছে। কান ধরে উঠবস কর, তাও 20 বার। চমকে গিয়ে মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকাইতে, এখনই উঠবস শুরু কর। যদি তা করতে না পাইস তাহলে এখনই আমি নিয়ে আসি লাঠি। কথায় কথায় লাঠি আনতে চান কেন? আমি কান ধরে উঠবস করছি তো। অসহায় দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে উঠবস করতে শুরু করে। 1 বার থেকে 2 বার করতে জাঙ্কুক থামিয়ে দিয়ে বলে ওঠে, আর করতে হবে না, 5 মিনিটে রেডি হয়ে নিচে নেমে আয়। রুম থেকে বেরিয়ে জাঙ্কুক চলে যায়। অবাক চোখে জাঙ্কুকের চলে যাওয়ার পানে তাকাইতে, এটা কি হলো? আমি কি স্বপ্ন দেখছি? জাঙ্কুক ভাইয়া দিনে দিনে একই ভালো রূপ দেখছি আমি। খুশিতে গদগদ হয়ে বলল, ও ভাইয়া, আই লাভ ইউ।
তাড়াতাড়ি আরো ভালো হয়ে যান। ধুরো, আমি কি সব বকছি। মাথা চুলকাতে চুলকাতে তে বলে উঠল। কলেজের সামনে এসে গাড়ি থামিয়ে জাঙ্কুক তে আর জেমিনকে নামিয়ে দেয়। কলেজ ছুটি পর একদমই পাকনামি করে কোথাও যাবি না। ড্রাইভার এসে তোদেরকে নিয়ে যাবে আর মনোযোগ দিয়ে ক্লাস করবি। গাড়ি স্টার্ট দিয়ে অতঃপর জাঙ্কুক চলে যায়। দুজনেই ক্লাসের ভেতর ঢুকে পড়ে। সেখানে তাদের বান্ধবী জেনি ছিল। ক্লাস শেষ করে তিনজনে আবার বেরিয়ে আসে। সন্ধ্যা 6টা পার হয়ে 7টার কাছাকাছি। পড়াশোনা বাদ দিয়ে জেমিন আর তে টিভি দেখতে ব্যস্ত। জিন পড়ার কথা বললো, তার কথা দুজনের কেউ পাত্তা দেয়নি। এভাবেই বেশ কিছু সময় কেটে যায়। হুট করে তাদের কানে ভেসে আসে, পড়াশোনা কি আর করতে ভালো লাগে? এগুলোই তো জীবনে আসল মজা, তাই না? মুহূর্তে তে আর জেমিনের হাসি গায়েব হয়ে যায়। সন্দেহ সূচক দৃষ্টিতে পেছনে ফিরে তাকাতেই দেখতে পায় জাঙ্কুককে। ভাইয়া, তোমার তো আরো অনেক দেরিতে আসার কথা। প্যান্টের পকেটে হাত গুজে ভুরু কুচকে জাঙ্কুক জিজ্ঞাসা করে, কেন? তাড়াতাড়ি এসে ভুল কিছু করলাম? দুজনের মুখে বন্ধ হয়ে যায়। বলার মতো একটা শব্দ আর বেঁচে নেই। জাঙ্কুক চোখ মুখ শক্ত করে রাগের রূপ ধারণ করে কিছু বলবে তার আগে দুজন পালিয়ে যায়। কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে রুমে গিয়ে বই নিয়ে পড়তে বসে। সোফায় বসে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। জোরে জোরে আম্মু আম্মু বলে ডেকে এক গ্লাস পানি চায়। কোথা থেকে সবিন দৌড়ে এসে দুলা ভাই বলে চেঁচাতে চেঁচাতে সামনে এসে দাঁড়ায়। এতক্ষণ জাঙ্কুকের রাগ থাকলেও তার মুহূর্তে বিলীন হয়ে যায়। হুরুকুসকে জিজ্ঞাসা করে, দুলা ভাই আবার কে? কে আবার? তুমি? সোফায় বসার চেষ্টা করতে করতে সবিন বলে ওঠে। সবিনকে সোফায় উঠিয়ে দেয় জাঙ্কুক। কিন্তু তুমি তো আমাকে ভাইয়া বলে ডাকতে। ভাইয়া ছিলে, এখন তো আর ভাইয়া নেই। আমি জানি আপুর স্বামীকে দুলাভাই ডাকতে হয়। তুমি তো আমার আপুর স্বামী, এটা কে বলেছে তোমায়? কেন? আমার ফ্রেন্ড তো আমার আপুর স্বামীকে দুলাভাই ডাকে। আর ওই দুলাভাই কত কত চকলেট চিপস দেয়। তুমি তো আমাকে কিছুই দাও না। কিপটা দুলাভাই তুমি। মুখ ঘুরিয়ে বলে ওঠে। 6 বছরের একটা ছেলের মুখ থেকে এসব শুনে হাসবে নাকি কাঁদবে সেটাই বুঝতে পারছে না জাঙ্কুক। বোনের শিরায় শিরায় যদি বোকামি থাকে, তাহলে ভাইয়ের শিরায় শিরায় বুদ্ধিমত্তা আর চালাকের চাপ। আচ্ছা, আমি তোমাকে কালকে অনেকগুলো চকলেট আর চিপস এনে দেবো। খুশিতে গদগদ হয়ে সবিন বলে উঠল, সত্যি? তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। দুলা ভাই না, শুধু ভাইয়া ডাকবে, ঠিক আছে? সবিন মাথা নেড়ে ঠিক আছে বলে ওঠে। পরের দিন সকালে তে গুনগুন করে মনের আনন্দে গান গাইছে আর কাপড় গুছিয়ে সুটকেসে রাখছে। নিজের বাড়িতে যাবে সেই খুশিতে ঠোঁট থেকে হাসি সরছেই না। কি ব্যাপার, সকাল সকাল তুই কিসের জন্য এত খুশি? রুমে প্রবেশ করে বিছানায় বসতে বসতে জাঙ্কুক বলে ওঠে, আমি বাড়ি যাচ্ছি সেই খুশিতে। আসলে কি জানেন, নিজের বাড়িতে থাকার মজাই আলাদা। তা তো হবেই, পড়া ভালোভাবে ফাঁকি মারা যায়। এত খুশি হওয়ার দরকার নেই। তুই কোথাও যাচ্ছিস না, ফুবিকে বলেছি। তুই পড়াশোনা একেবারে কাঁচা গোল্লা। আমি তোকে পড়াচ্ছি, তোকে যেন না নিয়ে যায়। এতে তোর অনেক গ্যাপ পড়ে যাবে, তাই তোকে আর সঙ্গে নিয়ে যাচ্ছে না। না, এটা হতে পারে না। বাচ্চাদের মতো চিল্লিয়ে কথাটা বলে ওঠে। হাতের কাপড়টা বিছানায় ছুঁড়ে ফেলে রেগে মেগে বাইরে চলে যায়। তে রেগে চলে যাওয়াতে জাঙ্কুক মুচকি হাসে। সোফায় বসে উপরের দিকে তাকিয়ে মনে মনে জাঙ্কুকে হাজারটা গালি দিচ্ছে। এরই মাঝে জিন সামনে এসে বলে, জাঙ্কুককে এই হালুয়াটা দিয়ে তো। বিরক্তিতে কিছু বলবে তার আগে মাথায় একটা আইডিয়া চলে আসে। হালুয়ার বাটিটা নিয়ে রান্নাঘরে চলে যায়। খুঁজে খুঁজে শুকনো মরিচের গুঁড়োর কৌটা বের করে মনের রাগে মরিচ নিয়ে সেখানে মিশিয়ে দেয়। যেহেতু হালুয়া রংটা লাল ছিল তাই বোঝা যাচ্ছে না। রুমে ফিরে এসে দেখে জাঙ্কুক তৈরি হচ্ছে। মামনি হালুয়াটা পাঠিয়েছে, আপনাকে এখনই খেতে বলল। ঘাড় ঘুরিয়ে জাঙ্কুক বলে ওঠে, আচ্ছা দি, তুই খেয়েছিস? তুই মাথা নেড়ে হ্যাঁ বলে তাড়াতাড়ি রেডি হ, তোকে কলেজে ড্রপ করে যাব। বাটি হাতে নিয়ে প্রথম চামচ তের দিকে ধরে। খেতে না চাইলে নিজের মুখেই পড়ে দেয়। সাথে সাথে ঝালে পুরো মুখের ভেতর জ্বলতে শুরু করে। উফ, এটা কি? তাড়াতাড়ি নিচ থেকে পানি আন, খুব ঝাল লাগছে। টেবিলে থাকা অর্ধ গ্লাস পানি খেয়েও এক ফোঁটা ঝালও কমেনি জাঙ্কুকের। তের দিকে তাকালে দেখে এখনো ঠায় দাঁড়িয়ে আছে। কাছে এসে এক ঝটকায় কাছে নিয়ে তের অধৈর্যরা দখল করে নেয়। বিস্ময়ে তের চোখ বড় বড় হয়ে যায়, সারা শরীর শিউরে ওঠে। জাঙ্কুক অধৈর্য সুদা পান করে তেকে ছেড়ে বলে ওঠে, এবার যাবে নাকি? সারা পেটে তে বড় বড় শ্বাস ফেলে। জাঙ্কুকের দিকে তাকাতেই দেখতে পায় জাঙ্কুকের চোখ অত্যন্ত লাল টকটকে হয়ে উঠেছে। আর কিছু না ভেবে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। পানির জগ হাতে নিয়ে দৌড়ে রুমে ফিরে আসতে ছো মেরে জগটা হাত থেকে নিয়ে নেয় জাঙ্কুক। হাঁ করে পুরো জগের পানি ঢকঢক করে খেতে শুরু করে। এজন্যই মানুষ বলে, রাগ করলে তো হেরে গেলে। মানুষ তো অন্যের পায়ে কুড়াল মারে, আমি তো নিজের পায়ে কুড়াল মারলাম। তে নিজে নিজে কথাগুলো বলতে লাগলো। বারবার
বারবার কাচুমাচু করে জাঙ্কুকের দিকে চোরা চোখে তাকায়। পুরো এক জগ পানি খাওয়ার পরে কিছুটা ঝাল কমেছে, এমনিতেই ঝাল খাওয়ার অভ্যাস নেই, তার উপর বোধহয় পুরো ঝালের বস্তা ঢেলে দিয়েছিল। একটু একটু করে জাঙ্কুক তের দিকে এগিয়ে যায়। তে পেছাতে গেল জাঙ্কুক দুবাহু শক্ত করে ধরে দেয়ালের সাথে চেপে ধরে। ব্যথা পেয়ে তের মুখ থেকে ব্যথা তো শক্ত বের হয়ে আসে। আগুন চোখে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে জাঙ্কুক বলে ওঠে, সারা জীবন কি অবস্থ থাকবি? বুধ বুদ্ধি সব হাঁটুতেই থাকবে, গাধা কোথাকার একটা। আতঙ্কে তে চোখ বন্ধ করে নেয়, মুখ ধরফর করছে। সরি ভাইয়া, আসলে আমি বুঝতে পারিনি, রাগে মরিচের গুঁড়ো ফেলে দিয়েছি। তে কিছুক্ষণ পর চোখ খুলে দেখে জাঙ্কুক রুমে নেই। জাঙ্কুক গাড়ির ভিতরে সিটে বসে আছে, নিজের মাথা চেপে ধরে। এই পাগল মেয়েটার কাছে আর 2 মিনিট থাকলে আমি নিজেই পাগল হয়ে যাব। কবে যে তুই একটু ম্যাচিউর হবে পাখি, কবে তোর মনে আমার জন্য অনুভূতি জন্মাবে, আমি যে সেই দিনটার জন্যই অপেক্ষা করছি। এদিকে তে মন খারাপ করে গালে হাত দিয়ে সোফায় বসে আছে। বারবার তাদের মধ্যে ঘটে যাওয়া সিনটার কথা মনে পড়ছে, আর কিছু একটা অদ্ভুত ফিলিংস কাজ করছে, তবে তার থেকেও ভয়টা বেশি কাজ করছে। বাড়িতে তো যেতে পারলাম না, শুধু শুধু ভাইয়াকে রাখিয়ে দিলাম, উফ ভালো লাগে না। জাঙ্কুক হসপিটালে যাওয়ার পরে সায়নের সাথে তার দেখা হয়। সায়নও জানতে চায় তেকে যখন বিয়ে করবে তাহলে এই নাটক করার কি দরকার ছিল। জাঙ্কুক তখন উত্তরে বলে ওঠে, ভেবেছিলাম বয়সের সাথে মন মানসিকতার দিক থেকেও ম্যাচিউর হলে তখনই না হয় বিয়ে করবো ওকে, কিন্তু অল্পতেই ওর ডানা গজিয়েছিল। অসময়ে উড়াল দিতে চেয়েছিল ওই গুন্ডা চরিত্রহীন কায়ের সাথে। আমার মনে ওকে হারানোর ভয় জেগে বসেছিল, তাই বিয়ের প্ল্যানটা করে ফেলি। তবুও তো স্বাভাবিকভাবে বিয়েটা করতে পারতাম, তবে তের মাথায় ভালো বুদ্ধি থাকুক বা না থাকুক, শয়তানি মার্কা বুদ্ধি দিয়ে ভরা। যেহেতু আমাকে ভয় পায়, পছন্দ করে না, তাই আগে থেকে যদি জানতো তাহলে বিয়ের 10 দিন আগে পালাতো। হেরিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যেত না। হ্যাঁ না হাসতে হাসতে বলল, হেরিকেন? হ্যাঁ একদম ঠিক বলেছিস, তাহলে সংসারটা ভালোই করছিস। সংসার আর করতে হবে না, ওকে সামলাতেই পুরো জীবন চলে যাবে। আমি চাই তে আমাকে ভালোবাসুক, বয়স মানসিক সব দিক থেকে ম্যাচিউর হোক, ও নিজেই ভালোবেসে আমার কাছে আসুক, আমার জন্য উতলা হোক হৃদয় দিয়ে। যেদিন আমার ভালোবাসা উপলব্ধি করতে পারবে সেদিন আমি নিজেই কাছে যাব। জাঙ্কুক রাতে রুমে ফিরে এসে তের সামনে বসে। সকালের জন্য সরি, আসলে মাথাটা তখন গরম হয়ে গিয়েছিল। তে নিজ ভঙ্গিমায় পড়ার পাতায় ডুবে আছে। পকেট থেকে কয়েকটা চকলেট বের করে জাঙ্কুক সামনে রেখে আবার বলে, গাল ফুলিয়ে থাকতে হবে না, কাপড় গুছিয়ে রাখিস, কাল চলে যাবে। চকলেটগুলো হাতে তুলে নিয়ে খুশিতে বলে উঠে দে, সত্যি? জাঙ্কুক মাথা নেড়ে হ্যাঁ উত্তর দেয়। আমি তো ভেবেছিলাম আপনি আমার উপর রাগ করে আছেন আর কোনোদিনও যেতেই দেবেন না। অতিরিক্ত খুশিতে গদগদ হয়ে বকবকানি শুরু করে দে। রে আমি আবার বাদরকে মাথা তুলছি না তো? আশকরা পেয়ে আবার না জানি ভুলভাল কাজ শুরু করে। মনে মনে চিন্তায় পড়ে যায় জাঙ্কুক। তে চকলেট খেতে খেতে বলে ওঠে, এবার অনেক আনন্দ হবে। আহা, মনে হচ্ছিল কতদিন থেকে বাড়িতে যাই না, মাত্র 3 দিন হয়েছে, এতেই অনেক দিন। তে মাথা নেড়ে হ্যাঁ উত্তর দেয়। যাই হোক, আমিও তো সাথে যাচ্ছি। চকলেটে কামড় দিতে গিয়েও আর দেয় না, জাঙ্কুকের দিকে তাকায়। এটা তো চিটিং, আপনি কেন আমার সাথে যাবেন? আপনি এখানে থাকুন প্লিজ। কেন, আমি কি আমার শ্বশুর বাড়িতে যেতে পারি না? আপনি গেলে তো আমার একটু আনন্দ হবে না? তোমার শ্বশুর বাড়িতে আমি তোমাকে কত আদর যত্নে ধরে রাখি, তুমি থাকতে না চাইলেও নিজের কাছে যত্নে আগলে রাখি, আর আমার শ্বশুর বাড়িতে আমাকে আদর যত্ন করা থেকে বঞ্চিত করবে? যেতে দিচ্ছ না? আমার শ্বশুর বাড়িতে যদি আমি যেতে না পারি তাহলে তোমারও যাওয়া হবে না। তের মাথা পুরো ঘুরছে। কি মিষ্টি মিষ্টি আর লজিক দিয়ে কথাগুলো বললো রে, কি বলা উচিত সেটাই ভেবে পাচ্ছে না তে। অবাক হয়ে বড় বড় চোখ করে আবালের মতো তাকিয়ে আছে তে। কি হলো, এভাবে ড্যাব ড্যাব করে ভ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? তে চমকে দ্রুত বলে ওঠে, না না ঠিক আছে, আপনি আমার সাথে যাবেন। মনে মনে বলে ওঠে, শয়তান লোক কথাকার। সকাল সকাল উঠে সুটকেস ভর্তি করে সমস্ত কাপড় গুছিয়ে নেয়তে, জেমিনকে সঙ্গে নিয়ে যাবে, তাই দুজনেরই ড্রেস ভরে নেয়তে। খুশিতে লাফাতে লাফাতে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। সোফায় মামা আর জাঙ্কুককে দেখে লাফালাফি থামিয়ে ভদ্রতার সহিত নেমে আসে। রান্নাঘরে মামির কাছে এসে দাঁড়ায়। কিছু বলবি? জিন রান্নাঘরে মনোযোগ রেখে বলে ওঠে, আমি রান্না শিখতে চাই। রান্না করে কিভাবে? কিছুই বুঝতে পারছি না, কে দিয়ে বা শুরু করব? কখনো তোর আম্মুর করা রান্না করা দেখেছিস? না, ধুর ওসব আজগুবি কাজ কে বা দেখে, আমার তো বিরক্তি লাগে। এজন্যই তো রান্না কিভাবে করে জানিস না। তে গালে হাত দিয়ে ভাবুক ভঙ্গিতে বলে ওঠে, ভাবছি বিয়েটা যেহেতু হয়েই গেছে রান্না করাটা শেখাই উচিত, তাই না? বুঝতে পেরেছি, অনেক বুঝদার হয়ে গেছিস। এই চা আর কফির ট্রেটা ড্রয়িং রুমে নিয়ে যা, একটা চা তোর মামাকে দিবি আর একটা তুই খাবি।
কফিটা জাঙ্কুককে দিবি, ঠিক আছে? তে মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। এবার আর কোনো গন্ডগোল হবে না। মনে মনে জব করতে থাকে। ট্রে হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে। তেমন ভারী নয়, তাই খুব একটা সতর্ক হয় না। জাঙ্কুকের দিকে তাকিয়ে পা ফেলে আসতেই হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। সাথে গণচিৎকার তো আছি। ট্রেটা বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে। জাঙ্কুক আর আরিম চিৎকারে দৌড়ে ছুটে আসে। তৎক্ষণাৎ জিনও হতভম্ব হয়ে বেরিয়ে আসে। সবাই স্পষ্টই বুঝতে পারছে কি হয়েছে। জিন তেকে নিচ থেকে তোলার জন্য উদ্যত হয়। এই গাধা, দেখে হাঁটতে পারিস না? হাঁটতে গেলেই তো বাদরের মতো লাফালাফি করিস। মাঝে মাঝে মনে হয় কোমরের লাট বল্টু ঢিলে হয়ে গেছে। তার উপর তোকে চা আনতে কে বলেছিল? কপট রেগে ক্ষিপ্ত হয়ে জাঙ্কুক বলে ওঠে। জিন বলে ওঠে, তুই শুধু শুধু মেয়েটাকে কথা শোনালি। আমি বলেছি চায়ের ট্রেটা নিয়ে যেতে। এদের কথোপকথনে আরএম পুনরায় চলে যায়। তে ছোট ছোট করে উচ্চারণ করে, নিচে কি যেন পড়েছিল দেখতে পাইনি, তাই পা দিতেই পড়ে গেছি। অন্ধ কোথাকার, তুই পড়েছিস বাংলাদেশে আর চায়ের ট্রেটা পড়েছে ইন্ডিয়ায়। দেখ, তোর থেকে 50 হাত দূরে। নাচতে জানলে উঠোন বাঁকা, কাজ করতে পারবে না তবু করার জন্য লাফালাফি করবে। আম্মু, তুমি এই বড়টারে কেন কাজ করতে দিয়েছো? এইটুকুর জন্য এত কথা শোনালেন? রাগে দুঃখে বলিয়ে ফেললো। আপনি বলদ, আপনার ভবিষ্যৎ বাচ্চারা বলদ। বলি উপরের দিকে বড় বড় কদমে পা বাড়াইতে। আম্মু দেখেছো ওর সাহস কতটা পেয়েছে? জিন ঠোঁট চিপে হাসতে লাগলো। আগে থেকে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা জেমিন ঠাট্টা নেয় বলে ওঠে, ওয়াও কি কাজ জানো, আহা আমি তো ফিদা হয়ে গেলাম। এ চোখ গরম করে তাকায়। আর একটা কথা বললে পরপর টিকিট কনফার্ম করে দেব। মনে হচ্ছে রাগটা একটু বেশি হয়েছে আফা বোনের। থাক, আর কিছু বলা যাবে না। জেমিন মনে মনে কথাটা বলে ফেলে। প্রথমে জেমিন আর তেদের বাড়িতে পৌঁছে দেয় জাঙ্কুক। এরপর ওখান থেকে আবার কলেজ ছেড়ে দিয়ে হাসপাতালে চলে যায়। কাজ শেষে আবার তেদের বাড়িতেই যাবে। তে আর জেমিন দুপুরের পর কলেজ থেকে বাড়িতে ফিরল। খাওয়া দাওয়া শেষে দেখতে পেল বাইরে বৃষ্টি নামবে। দুজনে ঠিক করলো বাইরে বৃষ্টিতে ভিজবে। দুজনে কেবল বাইরে বের হয়েছে। এরই মধ্যে জেমিন বলে ওঠে, এই রে, ভাই আবার কোথা থেকে আসলো? কাম সারছে। এই অসময়ে সিংহটা কোথা থেকে বেরিয়ে এলো মাবুত? কাপা কাপা গলায় প্রশ্ন ছুড়িতে, আপনি কোথা থেকে আসছেন? আকাশ থেকে টুপ করে এখানে পড়েছি। সোজা কথার উত্তরটা এই লোক ঘাট তাড়ামি করে বাঁকাভাবে বলবে। জাঙ্কুক বলে ওঠে, দুজনে এদিকায়, আমার সামনে দাঁড়া। আমি যদি বৃষ্টিতে ভিজে ওখানে যাই তাহলে তোদের শাস্তি আরো 3 গুণ হবে। দুজনেই দ্রুত পায়ে এগিয়ে আসে। চোরের মতো কাচুমচু করে সামনে দাঁড়ায়। বৃষ্টিতে ভিজে তোরা অসুস্থ হোস, সেটা মনে থাকে না নাকি? জানার পরও নির্লজ্জের মতো আকাম করতেই থাকিস। নিচের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখ তুলে আর তাকাচ্ছেও না। হাসপাতালে থাকাকালীন বৃষ্টি শুরু হয়েছিল। এখানে আসতে 25 থেকে 26 মিনিট সময় লাগে। মানে তোরা আধা ঘন্টারও বেশি সময় ধরে এখানে ভিজেছিস। বল, এখন এই লাঠিটা তোদের পিঠে ভাঙি? দুজনে এবার চোখ তুলে কাঁদে কাঁদে ফেসে জাঙ্কুকের দিকে তাকায়। জেমিন অসহায় কণ্ঠে বলে ওঠে, ভাইয়া ঠিক আছে, তোদের মারবো না। খুশিতে চোখ দুটো চকচক করে ওঠে। অবিশ্বাস চোখে জাঙ্কুকের পানে তাকায়। কিন্তু তোরা বৃষ্টিতে 5 ঘন্টা ধরে ভিজবি। 5 ঘন্টা শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে এক পাও যেতে দেব না। ঠান্ডায় যখন কলিজা পর্যন্ত কাঁপতে শুরু করবে তখন শাস্তিটা ভালো উপলব্ধি করতে পারবি। আগামী 10 বছরে বৃষ্টিতে ভেজার শখ একেবারে আজকে মেটাবো। এখনই ঠান্ডা লাগছে, 5 ঘন্টা থাকলে তো আমি পাথর হয়ে যাব। এই হিটলারের মাথায় ক্রিটিক্যাল বুদ্ধিগুলো কোথা থেকে আসে? স্বাস্থ্য করার জন্য একদম পারফেক্ট বুদ্ধি। তে মনে মনে আওড়ায়। দুজনে আকুতি মিনতি শুরু করে। জাঙ্কুক কিছু একটা ভেবে বলে, আচ্ছা তোরা যা, তবে বাই এনি চান্স যদি অসুস্থ হয়ে যাস তাহলে শাওয়ারের নিচে 5 ঘন্টা দাঁড় করিয়ে রাখবো। এত শোনার টাইম নেই। দুজনেই পাশ কাটিয়ে দ্রুত নিজেদের রুমে চলে যায়। জাঙ্কুক বেশ বিরক্ত অনুভব করে, পুরো কথাটা শুনলেও না। তে স্নান সেরে রুমে প্রবেশ করে। জাঙ্কুক সুটকেসে কি যেন খুঁজছে। প্রথমবার তুই একটা ভালো কাজ করেছিস। সুটকেস হাতাতে হাতাতে বলে ওঠে জাঙ্কুক। তে বুঝতে পারে না, জিজ্ঞাসার সুযোগ দৃষ্টিতে তাকায়। নিজের বই খাতা ভেবে আমার ফাইল সুটকেসে ঢুকিয়ে এনেছিস, যার জন্য আমাকে এই সময় এখানে আসতে হলো। আর এখানে এসে তোদের অকাজগুলো দেখার সৌভাগ্য হলো। নিজের বোকামির জন্য এখন নিজের মাথা ফাটাতে ইচ্ছে করছে তে। একটু ভালো করে দেখে নেওয়া উচিত ছিল। জাঙ্কুক ফাইল নিয়ে আবার রুম থেকে বেরিয়ে যায়। গাড়ি নিয়ে হাসপাতালে চলে আসে। রাতে ডিনার সেরে তে নিজের রুমে চলে আসে। বিছানা ঠিকঠাক করে মাঝখানে শুয়ে পড়ে। জাঙ্কুক রুমে ঢুকে বলে ওঠে, তুই যদি মাঝখানে ঘুমাস তাহলে আমি কোথায় ঘুমাবো? কোথায় আবার? আগে যেখানে থাকতেন আপনি গিয়ে আপনার রুমে ঘুমান, আমি আমার রুমেই ঘুমাবো। অনেকদিন হাত পা ছড়িয়ে ঘুমানো হয় না, আজ শান্তিতে একটা ঘুম দেব।
হাত পা ভেঙে সারা জীবনের মতন বিছানায় বসিয়ে রাখবো? বিয়ে করেছি অন্য ঘরে থাকার জন্য নাকি? আপনাকে কে বিয়ে করতে বলেছে? আমি তো একদমই চাই না আপনাকে বিয়ে করতে। জাঙ্কুক রাগী লুকে তের দিকে তাকায়। তের মুখ চুপসে গিয়ে আপনি সাইডে গিয়ে শুয়ে পড়ে। রাত তখন 11টা। বেলকনিতে দাঁড়িয়ে সিগারেটে শেষ টানটা দিয়ে নিচে ফেলে দেয়। রুমে ফিরে এক গ্লাস পানি খায়। বিছানায় তাকালে দেখে তে ঘুমে আচ্ছন্ন। ঘুমন্ত তেকে জাঙ্কুকের কাছে অতি মায়াবী সুন্দর লাগছে। কাছে গিয়ে দু হাতে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দেয়। এটা নিত্যদিনের কাজ। তে ঘুমিয়ে পড়লে জাঙ্কুক জড়িয়ে ধরে নিজের বুকে আগলে নেয়। এতে সে এক সমুদ্রের থেকেও বেশি শান্তি অনুভব করে। গভীর রাতে অতিরিক্ত গরম আর গঙ্গানোর শব্দে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। মস্তিষ্ক সজাগ হতে বুঝতে পারে তীর শরীর স্বাভাবিকের চেয়েও অতি মাত্রায় গরম। ঘুমের ঘড়ি গঙ্গাতে শুরু করেছে। বিছানা ছেড়ে উঠে ব্যাগ থেকে খুঁজে খুঁজে থার্মোমিটার বের করে চেক করতেই দেখে অস্বাভাবিক মাত্রার জ্বর। এখন কি করবে সেই চিন্তায় পাগল প্রায় অবস্থা। শুধু জলপট্টি দিলেও জ্বর কমবে তার নিশ্চয়তা নেই। ওয়াশরুম থেকে বালতি ভরে রুমে নিয়ে আসে। বালিশের নিচে পলি দিয়ে মাথায় পানি ঢালতে শুরু করে। 2 বালতি পানি দেওয়ার পর তলে দিয়ে মাথার চুল মুছে দেয়। ভালো করে কম্বল মুড়িয়ে দিয়ে হেয়ার ড্রায়ার ব্যবহার করে চুল সম্পূর্ণ শুকিয়ে দেয়, যাতে পরে আবার সমস্যা না হয়। সকাল 8টা বাজে। যদিও প্রচুর ঘুম পাচ্ছে তবুও কোনো মতে উঠে জাঙ্কুক ফ্রেশ হয়ে নেয়। আবার চেক আপ করে ফার্মেসি থেকে ওষুধপত্র এনে তার শাশুড়িকে দেয়। তে এখনো ঘুমোচ্ছে। ঘুমন্ত তেকে রেখে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে জাঙ্কুক। দুপুরে কাজ শেষ করে আবার বাড়িতে ফিরে আসে। জাঙ্কুক তার ফুপিকে জিজ্ঞাসা করে তের এখন কি অবস্থা। সকালে খেতে চায়নি, তবুও জোর করে একটু খাইয়েছি। ওষুধ তো মুখে দিয়ে আবার ফেলে দিয়েছিল। দুপুরে খাবার খাওয়ানোর চেষ্টা করেছে কিন্তু খায়নি। ওষুধ তো দূরের কথা, জ্বর আগের থেকে বেড়ে গেছে। ফুপি, আমাকে 1 প্লেট খাবার এনে দাও। জাঙ্কুক প্লেট হাতে রুমে ফিরে আসে। তে চোখ বন্ধ করে শুয়ে আছে। একদিনই মুখটা শুকিয়ে গেছে। দ্রুত চেঞ্জ করে প্লেট হাতে তের সামনে গিয়ে বসে জাঙ্কুক। কিরে, আর বৃষ্টিতে ভিজবি না? তে কোনো উত্তর দেয় না। তোকে এখন শাওয়ারের নিচে দাঁড় করিয়ে রাখি, বল কেমন হবে? জাঙ্কুক শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, খাবার কেন খাচ্ছিলি না? তেতো লাগে। ওষুধ কেন খাসনি? ওইটা তো আরো বেশি তেতো লাগে। খাবার মেখে মুখের সামনে ধরে মুখ ঘুরিয়ে নিলে রাগী কণ্ঠে জাঙ্কুক বলে ওঠে, খাবি নাকি? ঠান্ডা পানির নিচে দাঁড় করিয়ে রাখবো, চুপচাপ খেয়ে নে। তে চুপচাপ সব খেয়ে নেয়। খেতে মন না চাইলেও আস্তে ধীরে জোরপূর্বক খেয়ে নেয়। এটা ওর কাছে অত্যাচার মনে হচ্ছে। ঔষধ দিচ্ছি, খেয়ে নে। জাঙ্কুক কোনোভাবেই ঔষধ খাবে না। লাস্ট বার জিজ্ঞাসা করছি, খাবি না? তে চোখ বন্ধ করে ফেলে। জাঙ্কুক এই ফাঁকি কাজ শেষ করে তের সামনে বসে। খাবি না? তে আবার বলে ওঠে, না। মুখ খুলতে নিজের মুখ তের মুখের মধ্যে চেপে ধরে। মুখের ঔষধ তের পেটে চালান করে দেয়। মুখ সরিয়ে নিতেই বমি করতে নিলে মুখ চেপে ধরে জাঙ্কুক। তে হাত ঝটকা দিয়ে সরিয়ে ওয়াকআপ করতে বাথরুমে চলে যায়। ঢুকে গল গল করে বমি করে দেয়। জ্বরে শরীর নাকে চলছিল না। এদিকে দৌড়ে ওয়াশরুমে গেল। পেটে ঔষধ চালান করার সাদৃশ্য ভেসে উঠতেই আপনি মুখে হাসি ফুটে ওঠে। নিজে নিজে হাসতে শুরু করে জাঙ্কুক। এদিকে তে ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে ভেতরে আসে। তেতো ওষুধ খাওয়ার জন্য মুখটা এখনো তেতো লাগছে, গা শিউরে উঠছে। তে চোখ মুখ কুঁচকে এগিয়ে আসে। জাঙ্কুকের দিকে তাকাতে চোখ আটকে যায়। কি মারাত্মক সুন্দর হাসি! এই হিটলার হাসছে। ভাইয়াকে এর আগে কখনো হাসতে দেখিনি। ইনি এত সুন্দর হাসতে পারেন। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আনমনে বলে ওঠে তে। তেকে নিজের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক হকচকিয়ে জিজ্ঞাসা করে, এভাবে হ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? আমাকে এর আগে দেখিসনি? আমি তো জানতাম আপনি হাসতেই জানেন না, জানেন শুধু আমার সাথে শাসিয়ে কথা বলতে। কিন্তু আপনি তো আমাকে ভুল প্রমাণ করে দিলেন ডাক্তার সাহেব। কত সুন্দর করে হাসতে পারেন। আপনার হাসিতে তো আমি পাগল হয়ে যাব। অন্য মনস্ক হইতে বলে ওঠে। নিজের এত প্রশংসা শুনে এবার কিছুটা ইতস্ত বোধ করলো জাঙ্কুক। তাও নিজের প্রিয়সীর মুখে শুনে তো মন উল্টাপাল্টা কিছু করতে চাইবে। কি বললি? আর একবার বল, আমি ঠিক শুনতে পাইনি। শক্ত গলায় বলা কথাগুলো কানে ভেসে আসতেই চমকে যাইতে। আমি আবার কিছু উল্টাপাল্টা বললাম না তো? কি হলো? কি ভাবছিস? কিছু না, কিছু না। জাঙ্কুক উঠে দাঁড়ায়। তের পাশে বসে তের দিকে তাকায়। জাঙ্কুক আবার কি করবে এই ভেবে তের অস্থির অবস্থা। তের উপর একটু চুক্তি ভয়ে চোখ বন্ধ করে নেয়তে। ডান হাত কপালে রেখে জ্বর চেক করে উঠে আসে। মেডিসিন পানি নিয়ে আবার সামনে বসে। নাটক না করে এগুলো তাড়াতাড়ি খেয়ে নে। এমনিতেই কথা শুনিস না, এজন্য মেজাজ খারাপ হয়ে আছে। তার উপর জ্বর বাঁধিয়ে বসে আছিস। মেডিসিন না খেলে কিন্তু জ্বর কমবে না। তে মন খারাপ করে গালে হাত দিয়ে ওষুধের দিকে তাকায়।
একটু আগের সেই ঔষধ চালান করার টেকনিকটা কিন্তু আবার ইউজ করব। আমার কিন্তু কোনো সমস্যা নেই, আমি রাজি। না না, তা দরকার নেই, আমি এক্ষুনি খাচ্ছি। জাঙ্কুক যত্ন সহকারে সব মেডিসিন খাইয়ে দেয়। জ্বর এখনো অস্বাভাবিক মাত্রায় আছে, তাই তেকে শুয়ে দিয়ে জলপটি দিতে শুরু করে। তে শুধু অবাক চোখে জাঙ্কুকের পানে চেয়ে আছে। জাঙ্কুকের চোখে আজ সত্যি নিজের জন্য চিন্তা দেখতে পাচ্ছে। প্রতিটি স্পর্শ মনে হচ্ছে যত্নের, দৃষ্টি দেখায় অদ্ভুত ভাষা। তে আজকে জাঙ্কুককে এক অন্য মানুষ আবিষ্কার করে, যে তাকে কষ্ট দিতে নয়, ভালোবাসতে এসেছে। আচ্ছা, ভাইয়ের কি আমার প্রতি কোনো ফিলিংস আছে? কই, এর আগে তো আমার এমন মনে হয়নি। সবসময় তো শুধু খিসখিস করে। মনে মনেতে বলে ওঠে। কিছু সময় পর পট্টি দেওয়া শেষ করে জাঙ্কুক ড্রয়ার থেকে মলম বের করে কপালে লাগিয়ে দেয়। আলতো আঙুলে হালকাভাবে বুলিয়ে দেয়। ওঠার দরকার নেই, ঘুমিয়ে পড়, ঠিক আছে? ঘাড় কাট করে হ্যাঁ সম্মতি জানাইতে পরের দিন তে একটু ভালো অনুভব করে। আর সে আবদার করে বসে সে বাইরে থেকে একটু ঘুরে আসবে। বাসায় থাকতে থাকতে এখন তার বোরিং লাগছে, তাই জাঙ্কুক ডিসাইড করলো জেমিন আর তেকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাবে। জাঙ্কুক তার গাড়িতে করে তে আর জেমিনকে নিয়ে একটু পার্কে ঘুরতে যায়। জাঙ্কুক বেশ কিছু জায়গায় দুজনকে ঘুরিয়ে নিয়ে আসে। গাড়িতে ফেরার সময় জাঙ্কুক লক্ষ্য করে তের দৃষ্টি। তে চুরির দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক কোনো কিছু না ভেবে গাড়িটা স্টপ করে গাড়ি থেকে নেমে গাড়ির মধ্যে যতগুলো চুড়ি ছিল সব চুড়িগুলো নিজে প্যাক করে নেয়। এদিকে তে আর জেমিন দুজনেই অবাক। হঠাৎ কেন জাঙ্কুক বাইরে গেল, আর চুড়ি বা কেন আনছে? জাঙ্কুক চুরির ব্যাগটা তের কাছে দিয়ে বলে, এই নে, এগুলো সব তোর। তে মনে মনে ভাবে, জাঙ্কুক ভাইকে কোনোভাবে বুঝতে পেরেছে এগুলো আমার পছন্দ হয়েছে। এদিকে জেমিন মিটি মিটি হেসে তের কানে ফিসফিস করে বলে, কিরে তে, ভাইয়ের এই রূপ তো আমি জীবনেও দেখিনি। এটা কি দেখছি আমি? আমি কি স্বপ্ন দেখছি? তে শুধু মুস্কি হাসে। আসলে এই জাঙ্কুককে তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। পরের দিন জাঙ্কুক তেকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। এভাবেই কেটে যায় বেশ কয়েকটা দিন। রাত 10টার দিকে কাজ শেষ করে জাঙ্কুক বাড়ির পথে রওনা হয়। আজ কাজের চাপটা একটু বেশি ছিল। ডিম লাইটের ঝাপসা আলোর ড্রেসিং টেবিলের সামনে বসে তে সাজছে। শুতে গিয়ে হঠাৎ মনে হলো একটু সাজার কথা, তবে এমনি নয়, জাঙ্কুককে উদ্দেশ্য করে। আজকাল সবসময় জাঙ্কুককে নিয়ে ভাবনায় অতল গভীরে ডুবে থাকে। চোখে কাজল, কপালে কালো টিপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, চুলগুলো মুক্ত করে কিছুটা সামনে রাখা। কয়েক ডজন চুরির মধ্যে থেকে সাদা কালারের এক সেট চুড়ি পরে নেয়। দারুণ সুন্দর লাগছে। আয়নায় নিজে নিজেকে দেখে মুগ্ধ চোখে দেখতে থাকে তে। জাঙ্কুক দরজা ঠেলে ক্লান্ত পায়ে এগিয়ে আসে। আয়নায় প্রতিবিম্ব ভেসে উঠতেই তে পিছনে তাকায়। জাঙ্কুকের পা থমকে যায়। তের দিকে এক পলক তাকিয়ে শুকনো ঢোক গিলে ওই প্রেমের চোখ জোড়া তো জাঙ্কুককে ধ্বংস করে দেবে। আনমনে দুপা করে এগোতে শুরু করে। এতক্ষণ মনের মাঝে বসন্তের রং ভাসলো, এবার একটু ভয় পেয়ে যাইতে। জাঙ্কুক কেমন যেন নিঃশব্দ চোখে এগিয়ে আসছে। মনে হচ্ছে নিজের মধ্যে কোনো হুঁশ নেই। এগোতে এগোতে একেবারে তে সামনে দাঁড়ায়। দুজনের মাঝে এক হাত দূরত্ব নেই। এই মুহূর্তে তে এখান থেকে পালাতে ইচ্ছে করছে। কোন দুঃখে সেদেছিল, কি হবে সেই ভেবে হাত পা ঠক ঠক করে কাঁপছে। দেহ থেকে আত্মারা যেন বের হতে চাইছে। জাঙ্কুক এক ছটকায় তেকে কাছে নিয়ে কোমর চেপে ধরে। তে চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ফেলতে শুরু করে। ভাইয়া, আমি ওয়াশরুমে যাব, তে কম্পিত স্বরে বলে ওঠে। জাঙ্কুক নিঃশব্দ গলায় বলে ওঠে, কেন? মুখের মেকআপ রিমুভ করব। ওহো, যেতে হবে না। আমাকে পাগল করে দিয়ে এখন পালাতে চাইছিস? তে এবার বিচলিত হয়ে যায়। কি কি বললেন? জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে কিছু বলতে যাবে, এর আগে বাইরে থেকে কণ্ঠ ভেসে আসলো, জাঙ্কুক তাড়াতাড়ি বের হ। দরজার ঠক ঠক আওয়াজ, আর জাঙ্কুকের মা জাঙ্কুককে ডাকছে। জাঙ্কুকের মেজাজ বিগড়ে যায়। শালা রোম্যান্সে ছাড়া পড়ুক কতদিন পর, বউটার নিজ ইচ্ছায় কাছে এসেছে, আর এরা আমার বাসাটা হতেই দেবে না। বাইরে থেকে জিন বলে ওঠে, জাঙ্কুক তোর দাদি অসুস্থ, একটু তাড়াতাড়ি তোর দাদির ঘরে আয়। জাঙ্কুক স্বাভাবিক স্বরে তের উদ্দেশ্যে বলে, তে ওয়াশরুম থেকে মুখের শ্বাস রিমুভ করে আয়। অতঃপর জাঙ্কুক দরজা খুলে দ্রুত দাদির ঘরে চলে আসে। জাঙ্কুকের বাবা আর তার বোন বিছানার পাশে বসে আছে। দাদির কন্ডিশন চেক করে, আবার রুমে এসে ব্যাগ থেকে কিছু নিয়ে চলে যায় সেখানে। ইনজেকশন পুশ করে আরেককে উদ্দেশ্য করে বলে ওঠে, দাদিকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। জাঙ্কুক নিজেই দাদিকে তুলে বাইরে নিয়ে আসে। গাড়িতে উঠিয়ে চলে যায় হাসপাতালের উদ্দেশ্যে। পেছন পেছন বাকিরা চলে আসে অন্য গাড়িতে করে। পরের দিন সকাল 10টায় হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয় জাঙ্কুকের দাদিকে। সময় মতো হাসপাতালে ভর্তি করার কারণে কোনো সমস্যা হয়নি, এখন সম্পূর্ণ সুস্থ আছেন।
জাঙ্কুক কাজ শেষ করে সন্ধ্যার পর বাড়িতে আসে। তার কিছু ইম্পর্টেন্ট ফাইল এবং কাগজপত্র টেবিলের উপর রাখা ছিল। গিয়ে দেখতে পায় সেগুলোর উপর তে পানি ফেলে দিয়েছে। জাঙ্কুক রাগে তেল গেলে একটা চর বসিয়ে দেয়। স্টুপিড কোথাকার, কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারিস না, তাহলে করিস কেন? যা, আমার জিনিসপত্র থেকে দূরে থাক। জাঙ্কুকের চিৎকারে জিন এসে রুমে ঢোকে আর এসে জাঙ্কুককে বোঝায়, মেয়েটা কি শুধু শুধু তোর ফাইলে পানিগুলো ফেলে দিয়েছে বল? কেউ কি ইচ্ছে করে এই বোকামিগুলো করে? তুই কেন মেয়েটাকে এত বকিস বলতো? আয় তুই তুই আমার কাছে আয় তো। তীর চোখ ছলছল করে ওঠে। সে দিনের সাথে তার রুমে চলে যায় আর রাতেও তার জাঙ্কুকের রুমে আসে না। জাঙ্কুক ভেবেছে হয়তো তার মায়ের কাছে আছে, তাই আর তেকে ডাকেনি। ভেবেছে সকালে তের সাথে কথা বলে সবটা ঠিক করে নেবে, তের কাছে মাফ চাইবে। সকালবেলা জাঙ্কুক অফিসের উদ্দেশ্যে রওনা হয়। নিচে এসে দেখে তে নেই। মাকে জিজ্ঞাসা করে, মা তে কোথায়? ওকে যে দেখছি না। তে চলে গেছে ওর বাড়িতে। জাঙ্কুক একটা দীর্ঘ শ্বাস ফেলে নাস্তা না করে চলে যায় হাসপাতালের উদ্দেশ্যে। কাজের চাপে ফিরতে ফিরতে বেশ লেট হয়ে যায়। মেয়েটা অভিমান করে আছে কালও বাড়ি গিয়ে তেকে নিয়ে আসবে। জাঙ্কুক নিজের রুমে এসে লাইট অফ করে দরজা লাগিয়ে শুয়ে পড়ে, কিন্তু ঘুমাতে পারে না। বুকটা খালি খালি লাগছে। তেকে জড়িয়ে ধরতে পারলে অনায়াসে ঘুম চলে আসতো। বিছানা শুয়ে থাকতো দম বন্ধ লাগছে, তাই বিছানা থেকে উঠে বেলকনিতে যায়। সিগারেট ধরিয়ে টানতে শুরু করে। এই রাগের কারণে ভবিষ্যতে না জানি কত কি হারাতে হয়। এই ভাবনা মাথায় আসতেই বুকটা মোচড় দিয়ে ওঠে। একবার তেকে না দেখা পর্যন্ত মনটা কিছুতেই শান্তি পাবে না। এইদিকে তেও ছটফট করতে করতে অবশেষে বিছানা থেকে উঠে পড়ে। বেলকনিতে গিয়ে লাইট অন করে চেয়ারে বসে দূর আকাশপানে তাকায়। ফোনের লক খুললে স্ক্রিনে জাঙ্কুক আর ওর ছবি জলজল করে ফেসে ওঠে। এতদিনে এইটুকু বুঝে গেছে জাঙ্কুক নামক মানুষটাকে বড্ড ভালোবেসে ফেলেছে তে। যাই হয়ে যাক, তাকে ছাড়া থাকা অসম্ভব। জাঙ্কুক একটা মোটা গাছের নিচে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তেকে এক পলক দেখার আকাঙ্ক্ষায় অবশেষে চলেই আসে। শীতের রাতে নিজের শ্বশুর বাড়িতে চোরের মতো ঢুকে নিজের বউকে লুকিয়ে লুকিয়ে দেখতে হচ্ছে। আহা কি কপাল! এই শীতের রাতেও মেয়েটার গায়ে কিছুই জড়ায়নি। ইচ্ছে করছে কাছে গিয়ে নিজ হাতে যত্ন সহকারে চাদর মুড়িয়ে দিতে। যতক্ষণ তে বেলকনিতে ছিল ততটা সময় জাঙ্কুকও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেয়সীর দিকে তাকিয়েছিল। পরের সকাল হতেই জাঙ্কুক চলে আসে তেদের বাড়িতে, তেকে বুঝিয়ে নিজের বাড়িতে নেওয়ার জন্য। কিন্তু তে কিছুতেই যাবে না জাঙ্কুকের সাথে। সে মনে মনে জাঙ্কুককে চাইলো। তার এখনো রাগ আছে জাঙ্কুকের প্রতি, জাঙ্কুকের রাগের প্রতি। অবশেষে জাঙ্কুক উপায় না পেয়ে তেকে কাঁধে তুলে গাড়িতে বসিয়ে তেকে নিজের বাড়িতে নিয়ে আসে। সব কিছু এত তাড়াতাড়ি ঘটে গেল যে তে কিছু বুঝে উঠতেই পারলো না। জাঙ্কুক নিজের বাড়িতে এসে তেকে আবার কাঁধে তুলে নেয়। নিজের রুমে তেকে নিয়ে এসে বিছানায় ছুঁড়ে মারে। তে রাগে বলে ওঠে, সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনি নিজে রাগ দেখাবেন, আমার উপর ছাড়বেন, আবার নিজে আবার জোর করে নিয়ে আসবেন আমাকে। আমার কি নিজের ইচ্ছের কোনো দাম নেই? আমি থাকবো না আপনার সাথে, আমি চলে যাব আমার বাড়িতে। একদমই কথাগুলো বলে তে রুম থেকে বের হতেই যাবে, তখনই জাঙ্কুক দরজাটা আটকে দেয়। তেকে কাছে টেনে তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। মুহূর্তের মাঝে রাগে থরথর করে কাঁপা তের শরীর মুহূর্তেই শান্ত হয়ে যায়। জাঙ্কুক তেকে নিজের বুকে চেপে ধরে। এভাবেই কেটে যায় বেশ কিছু সময়। জাঙ্কুক এবার তের কপালে চুমু দিয়ে বলে ওঠে, সরি জান, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমনটা হবে না, আই এম সরি। তের চোখ পেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। জাঙ্কুক তের চোখের পানি মুছে দিয়ে তের কপালে নিজের কপাল ঠেকিয়ে বলে, দেখ, আমি জানি আমার মেজাজ খুব খারাপ, কিন্তু কি করবো বল, নিজেকে সামলাতে পারি না। আপনি খুব খারাপ জাঙ্কুক ভাইয়া, আপনি আমাকে একটুও ভালোবাসেন না। বাকি কথা বলার আগেই জাঙ্কুক তের অধৈর্যরা নিজের দখলে নিয়ে নিল। তে শুধু চোখ বন্ধ করে অনুভব করলো। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে তের কপালে কপাল ঠেকে বলে উঠল, একদম এই কথা বলবি না, আমি তোকে সব থেকে বেশি ভালোবাসি, আমার থেকে তোকে বেশি কেউ ভালোবাসতে পারবে না। তে অস্পষ্ট স্বরে বলে ওঠে, তাহলে আমাকে বারবার কেন কষ্ট দেন? জাঙ্কুক তেকে আবার নিজের সাথে জড়িয়ে নেয়, তারপর বলে ওঠে, আর কষ্ট দেব না, এখন থেকে তোকে অনেক ভালোবাসবো। তে আমাকে বাসতে দিবি তো ভালো? তে কোনো উত্তর দেয় না। জাঙ্কুক তেকে এভাবেই ধরে রাখে। কি হলো, কিছু বল। তেও জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক তের কানের লতিতে নিজের অধরের স্পর্শ দিয়ে বলে ওঠে, আমাকে আজ অনুমতি দিবি তোকে পুরোপুরি নিজের করার? তোকে না খুব কাছে পেতে ইচ্ছে করে। উত্তরে তে শুধু মুচকি হাসলো। জাঙ্কুক তের সম্মতি বুঝতে পেরে তেকে কোলে তুলে নেয়। মুহূর্তের মধ্যে দুজনের আশ্রয় হয় বিছানায়। জাঙ্কুক তের পুরো মুখমণ্ডলে নিজের ভালোবাসায় ভরিয়ে দেয়। তেও নিজেকে আর দমিয়ে রাখতে পারল না।
সেও ধীরে ধীরে শাহজানা জাঙ্কুকের সাথে। জাঙ্কুকের হাতে মুহূর্তেই চলে যায় তের শাড়ির আঁচলে। তের বক্ষ পিঞ্জরা থেকে জাঙ্কুক শাড়িটা সরিয়ে নেয়, মুখ গুজে দেয় তের বক্ষস্থলে। তেও জাঙ্কুককে নিজের সাথে মিশিয়ে নেয়। দুজনেই ডুবে যায় ভালোবাসার অতল গহ্বরে। আর এই গল্পের সমাপ্তি এখানেই।